নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এখন শুনছেন সমরেশ বসুর অপরিচিত। এই গল্পটি নিয়ে একটি দারুণ সিনেমা হয়েছে। গল্পটি যত পড়ছি এবং এর মধ্যেই আমি সিনেমাটাও একবার দেখে নিলাম। এই সুজিতের চরিত্রে সৌমিত্রর অভিনয় একেবারে অবিকল সুজিতকেই যেন দেখতে পাচ্ছি। আপনারাও যদি পারেন সিনেমাটা দেখে নেবেন, গল্পটার সঙ্গে রিলেট করতে আপনাদের সুবিধা হবে। আজ চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের নাম কয়েকটা মুহূর্ত। শুরু করি। কয়েকটা মুহূর্ত সুজিত একলা বসেছিল। সে যেন অনেকটা চকিত ঘুম ভাঙা বিস্ময়ে নিজের জীবনের কথা ভাবছিল। তার সেই ঘুমন্ত জীবনের অস্পষ্টতা সে দেখতে চেষ্টা করছিল। ভবিষ্যৎ তাকে কোথায় নিয়ে যেতে চায় তা জানবার জন্যেও একটা দূরনিরীক্ষ কৌতূহল তার চোখে। এক রাশ প্রশ্ন তার মনের চারপাশে পাক খাচ্ছিল এবং সমগ্র জীবনটা যেন তার কাছে পরের হাতের পুতুলের মতো অনির্দিষ্ট, অনিশ্চিত এক কৌতুককর অস্পষ্ট রহস্যে জড়ানো মনে হচ্ছিল। এখন তার জানতে ইচ্ছে করছে মা বাবার কথা, ছেলেবেলার কথা। বিশ্ব সংসারের কোটি কোটি মানুষের মধ্যে তার জীবনের অতীতেও বাবা মা, স্নেহ, ভালোবাসা সব কিছুতেই পরিপূর্ণ ছিল। অথচ আজ সে অপরিণত, প্রায় বিকারগ্রস্ত মস্তিষ্কের চিকিৎসালয় থেকে রিক্ত সর্বস্ব একজন একলা মানুষ সংসারে বিচরণ করতে আসছে। সমস্ত অতীতটাই তাই আজ ভীষণ জানতে ইচ্ছে করছে। এই জানার মধ্যে কেমন একটা কান্না মাখানো সুখ ও শান্তি যেন রয়েছে। কিরণময়ী ঘরে আসা মাত্র সুজিত বলে উঠল, আচ্ছা বলতে পারেন আমার মায়ের কি হয়েছিল, কেন মারা গেছিলেন? কিরণময়ী করুণ বিস্ময়ে একটু হাসলেন, বললেন, এসব ভেবে আর তোমার কি হবে? চোখে তো দেখিনি, শুনেছি অসুস্থ অবস্থায় একটা ভুল ওষুধ খেয়ে মারা গেছিলেন। কিরণময়ী মুখ ফিরিয়ে অন্য দিকে তাকালেন। উনি কি কিছু গোপন করছেন? সুজিতের মনে মুহূর্তের জন্য একবার সন্দেহের ঝিলি খেনে গেল। বলল, সত্যি ভুল ওষুধ খেয়ে? মিথ্যে বলবো কেন বাবা, সেটাই তো সব থেকে দুঃখের। যে হিমানিদির সুখের অবধি ছিল না, ভুল ওষুধ খেয়ে সে মারা গেল। আর বাবা? বলা যায় তোমার মায়ের শোকেই। তোমার বাবার কেমন যেন ধারণা ছিল তোমার মাকে কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। আবার এমনও ভাবতেন হিমানিদি আত্মহত্যা করেছেন। সুজিতের মনের মধ্যে নতুন প্রশ্ন জেগে উঠল। বলল, বাবা কাকে সন্দেহ করতেন যে বিষ দিয়ে মেরে ফেলেছে? কিরণময়ী একটু চুপ করে রইলেন। তারপরে নিঃশ্বাস ফেলে বললেন, তার সব থেকে অন্তরঙ্গ বন্ধু আমার দাদা প্রতাপকে, যিনি তোমাকে এত কাল ধরে পালন করে এসেছেন। কেন? তাকে বাবা কেন সন্দেহ করতেন? কি বলে সন্দেহ করতেন? কিরণময়ী ঠোঁটে ঠোঁট টিপে তাকালেন সুজিতের দিকে, কিন্তু সুজিতের চোখে মুখে সর্বত্রই এমন একটি শিশুর সারল্য ও কৌতূহল ছিল, তিনি মন্দ কিছু ভেবে চুপ করে থাকতে পারলেন না। বললেন, কি হবে তোমার এসব জেনে? সুজিত করুণ ব্যাকুলতায় বলল, বলুন না, বড় জানতে ইচ্ছে করছে। কিন্তু অতীন্দার সন্দেহের মধ্যে কোনো সত্যই ছিল না। পোস্টমর্টেমে খুব ভালোভাবেই পরীক্ষা হয়েছিল। সুজিত বলল, তবু বলুন, আমি যাতে তাদের সবাইকে বুঝতে পারি, বাবাকে, মাকে, প্রতাপ কাকাকে, সবাইকে যেন বুঝতে পারি। জানেন, আমি বোকা হলেও আমি অনেক জিনিস বুঝতে পারি। অনেক ব্যথার মধ্যেও কিরণময়ীর হাসি পেয়ে গেল। বললেন, তুমি বোকা হবে কেন? আমি তো দেখছি তুমি বেশ সরল, সহজ। আপনার মনে হচ্ছে সত্যি? অপলক অবাক চোখে সে কিরণময়ীর দিকে তাকিয়ে রইল। এমন কথা সে কোনো দিনও শোনেনি। বলল, কিন্তু কেউ তো তা বলে না।
এ কথার কোনো জবাব খুঁজে পেলেন না কিরণ, একটু হাসলেন। সুজিত বলল, হ্যাঁ সেই কথা বলুন না। কিরণ বললেন, তোমার মাকে আমার দাদাও খুব ভালোবাসতেন, এমনকি বিয়ে করবারও ইচ্ছে ছিল। তোমার বাবাও সে কথা জানতেন। ঠিক মতো বলতে গেলে এইভাবে বলতে হয়, তোমার মাকে ওরা দুই বন্ধুই ভালোবেসেছিলেন। দুই বন্ধুই তোমার মামার বাড়িতে একসঙ্গে যাতায়াত করতেন। তারপর যেন দুজনের ইচ্ছানুসারেই অতীনদার সঙ্গে হিমানিদির বিয়ে হয়েছিল। আমার দাদা আর বিয়ে করেননি, কিন্তু ওরা বাইরের জীবনে একই ব্যবসায় পার্টনার এবং একই সংসারের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তোমার বাবা বেঁচে থাকলে ভবিষ্যতে কি হতো তা জানি নে, কিন্তু আমরা ওদের খুবই সুখী দেখেছি। কিরণময়ী হাসলেন, কিন্তু সুজিত যেন গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবছিল, বাবা নিশ্চয়ই ভুল ভেবেছিলেন। যাকে ভালোবাসা যায় তাকে কি কেউ বিষ মুখে তুলে দিতে পারে? মা কি আত্মহত্যা করেছিলেন? হয়তো আমার বাবার কাছে আত্মসমর্পণ করার পর প্রতাপ কাকার জন্যে তার মন ব্যথায় ভেঙে পড়েছিল। এই মানসিক যাতনার অবসানের জন্যেই হয়তো তার প্রিয় বন্ধুদের মাঝখান থেকে নিঃশব্দে পালিয়ে গিয়েছিলেন। নিজের ওই ধরনের চিন্তায় নিজেই অবাক হলো সুজিত। ভাবল, এমন কথা আমার মনে হচ্ছে কেন? মানুষের যে সমাজ ও সংসারকে আমি সুস্থ স্থির মস্তিষ্কে কখনো ভালো করে প্রত্যক্ষ করিনি, তাদেরই বিষয়ে এমন অদ্ভুত চিন্তা আমার মাথায় আসে কেন? নিঃশব্দ চিন্তার ভিতর থেকেই সে হঠাৎ একটু বিষণ্ণ হেসে বলে উঠল, মানুষের জীবনটা খুব আশ্চর্য না? বলে সে মুখ তুলতেই দেখল কিরণময়ীর জায়গায় দোলা দাঁড়িয়ে রয়েছে। সেই কপালে গালের পাশে নেমে আসা চুল, আয়ত চোখে রুদ্ধ হাসির ছটা চিকচিক করছে। সুজিত বিব্রত বিস্ময়ে ঘরের চারপাশে একবার দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। বার দুয়ে ঢোক গিলে বলল, উনি আপনার। দোলা হাসি চেপে বলল, মা খাবার টেবিলে আপনার জন্যে খাবার নিয়ে বসে আছেন। ও, তবু বিস্ময় ঘুচতে চায় না সুজিতের। বলে, আচ্ছা আমি তাহলে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলাম? দোলা তাড়াতাড়ি ওর চুলের গুচ্ছই ঠোঁটের ওপর টেনে নিয়ে এলো। বলল, মার সঙ্গে? ও। এর পরেও কয়েক মুহূর্ত অসহায় বিস্ময়ে চুপ থেকে সহসা তার সারা মুখ হাসিতে ভরে উঠল। বলল, উনি কখন এক সময় উঠে চলে গেছেন না? হাসিতে দোলার গলার স্বর প্রায় চাপা পড়ে আসছে। কোনো রকমে বলল, আপনি কি যেন ভাবছিলেন, তাই মা খাবার ব্যবস্থা করতে চলে গেছেন। ও, আর আমাকে ডাকতে পাঠিয়েছেন, আপনাকে খেতে দেওয়া হয়েছে। ও তাই নাকি? আর আমি ভাবছি একজনের জায়গায় আর একজনকে কেন দেখছি। বলে সে একটু হাসতে গেল। তার আগেই দোলার অবরুদ্ধ হাসি চাপবার শত চেষ্টা সত্ত্বেও খিলখিল শব্দে ঝংকৃত হয়ে উঠল। সুজিতের আর হাসা হলো না, হাসির আভাসটুকুই রইল। বিব্রত হয়ে চোখ পিটপিট করে অসহায়ের মতো ঢোক গিলতে লাগল। দোলা কোনো রকমে নিঃশ্বাস বন্ধ করে প্রায় দাঁতে দাঁত চেপে হাসি রোধ করল এক মুহূর্ত। সুজিতের দিকে তাকালে হাসির তরঙ্গে ভিজে ওঠা চোখে কিছু বলার উদ্যোগ করল তাড়াতাড়ি। সুজিত যেন একটু স্বস্তি পেয়েই এবার নিজেই একটু হাসল। আপনার। সুজিতের সরল মুখ দেখে ও সেই হাসি শুনে এবার দোলা প্রায় একটা আর্তনাদ করেই হাসিতে চৌচির হয়ে পড়ল। কিন্তু সুজিত এবার থামল না। সে বলল, আপনার হাসিটা খুব সুন্দর। দোলা তা শুনতে পেল না। সে তাড়াতাড়ি হাত তুলে সুজিতকে ডাকল। সুজিত বলল, আমাকে ডাকছেন? দোলা ঘাড় নেড়ে সম্মতি জানালো। সুজিত বলল,
আমি যাব আপনার সঙ্গে? দোলা হাসতে হাসতেই ঘাড় নেড়ে দ্রুত পিছন ফিরল। দোলার হাসি তরঙ্গে উপচানো উচ্ছিত শরীরের দিকে তাকিয়ে আর একবার অসহায় বিস্ময়ে নিজের দিকে দেখল সুজিত। তারপর তাকে অনুসরণ করল। চতুর্থ অধ্যায় এটুকুই। ফিরে আসছি পঞ্চম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।